বন্ধুরা, আমরা ইতিপূর্বে শূন্যের ধারণা পেয়েছি, এক অঙ্কের সংখ্যা অর্থাৎ এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা জেনেছি। আজ আমরা অন্য কিছু জানব। আমরা আগের দিন অঙ্ক কটি তাও জেনেছি। তো একজন বলো তো, অঙ্কের জগতে কটি অঙ্ক আছে ও কি কি? প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। অঙ্কের জগতে কটি অঙ্ক আছে ও কি কি? কটি অঙ্ক আছে ও কি কি? বলো একজন। কেমন শিখেছো আগের দিন ক্লাসে? কে কেমন শিখেছো সেটা জানবার জন্যই প্রশ্নটা দিলাম। উত্তর 10টি। কি কি বলো? আচ্ছা, লিখছি, তুমি বলো। আমি লিখছি 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বেশ, আমরা আগের দিন এটা শিখিয়েছিলাম, আজকে আবার একবার ঝালিয়ে নিলাম। এবার আরেকজন বলো তো, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কি কি? এটা ক নাম্বার, খ নাম্বার। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কি কি? স্বাভাবিক সংখ্যা কি কি? আরেকজন বলো, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কি কি? আচ্ছা, বলো, আমি লিখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা 9টি, 1 থেকে 9 পর্যন্ত। এখন জানবো এক অঙ্কের পূর্ণ সংখ্যা কি কি। তো আমরা এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছিলাম যে তোমরা আগের দিন ক্লাসে কে কেমন শিখেছো। এই দুটো প্রশ্ন আগের দিনেরই প্রশ্ন। তো আজকের প্রশ্ন গ নাম্বার। প্রশ্নটা লিখে নাও, এক অঙ্কের পূর্ণ সংখ্যা কি কি? এক অঙ্কের পূর্ণ সংখ্যা কি কি? আচ্ছা, দেখো, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা যেমন শিখেছো, তাহলে এক অঙ্কের পূর্ণ সংখ্যাও জানতে হবে। তো আমরা আগের দিন বলেছিলাম যে এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো ভালো করে জানতে হবে, কোনটা কি সংখ্যা। আমরা বলেছিলাম যে এইগুলো যদি ভালো করে না জানো তাহলে ভবিষ্যতে আরো ভালোভাবে শিখতে পারবে না। তাহলে এবার আমরা জানছি এক অঙ্কের পূর্ণ সংখ্যা কি কি। শূন্যকে কিন্তু পূর্ণ সংখ্যা ধরা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো, এই এক অঙ্কের পূর্ণ সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, 10টি। তাহলে শূন্যকে আমরা জানলাম পূর্ণ সংখ্যা ধরা হয়। এবারে আরেকজন, আচ্ছা, যদি পারো বলো, তা না হলে আমি বলে দিচ্ছি। ঘ, এক অঙ্কের অখণ্ড সংখ্যা কি কি?
এক অঙ্কের অখণ্ড সংখ্যা কি কি? প্রশ্নটা লিখে নাও। আচ্ছা, এই যে প্রশ্নগুলো শেখাচ্ছি, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো উপরের ক্লাসেও তোমার লাগবে এবং উপরের ক্লাসে আরও বেশি করে লাগবে। তা আমি এগুলো একটু শিখিয়ে নিচ্ছি আগেই, যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, বলে তোমাদের এগুলো জানা দরকার। আচ্ছা, এক অঙ্কের অখণ্ড সংখ্যা। দেখো, এই অখণ্ড সংখ্যাও শূন্য থেকে শুরু, কিন্তু অর্থাৎ এক অঙ্কের অখণ্ড সংখ্যা হলো ওই পূর্ণ সংখ্যার মতনই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে শূন্য থেকে অখণ্ড সংখ্যা শুরু, অখণ্ড সংখ্যাও শূন্য থেকে শুরু, পূর্ণ সংখ্যাও শূন্য থেকে শুরু। এখন এই যে অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড মানে গোটা সংখ্যা। মানে তোমরা এই ক্লাসেই শিখবে যে ভগ্নাংশ মানে ভগ্ন সংখ্যা, যেমন যেমন 1-এর অর্ধেক 1/2, 4 ভাগের 1 ভাগ 1/4, সেগুলো কিন্তু ভগ্নাংশ মানে ভগ্ন সংখ্যা। তা আমরা শিখছি অখণ্ড সংখ্যা, যে সংখ্যা ভাঙা নয়, গোটা সংখ্যা। সেই গোটা সংখ্যাকেই বলছি আমরা অখণ্ড সংখ্যা। তো এই অখণ্ড সংখ্যা আমরা জানলাম শূন্য থেকে শুরু, আবার পূর্ণ সংখ্যাও শূন্য থেকে শুরু। শূন্যকেও পূর্ণ সংখ্যা ধরা হয়, আবার শূন্যকে অখণ্ড সংখ্যাও ধরা হয়। বেশ, তাহলে আমরা অখণ্ড সংখ্যা, এক অঙ্কের অখণ্ড সংখ্যাও জানলাম। তাহলে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা জানলাম 1 থেকে 9 পর্যন্ত। শূন্যকে কিন্তু স্বাভাবিক সংখ্যা ধরা হয় না। এক অঙ্কের পূর্ণ সংখ্যা জানলাম, এটা 0 থেকে শুরু 9 পর্যন্ত। এক অঙ্কের অখণ্ড সংখ্যা জানলাম, 0 থেকে শুরু 9 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক পূর্ণ সংখ্যাও অখণ্ড সংখ্যা। তাহলে এটা একটু লিখে নাও, মিটে লিখে নাও যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, বিশেষ দ্রষ্টব্য, ইংরেজিতে এনবি, নোটাবেন, যে প্রত্যেক পূর্ণ সংখ্যাও অখণ্ড সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যাও অখণ্ড সংখ্যা। এটা তোমরা লিখে রাখো, জানলে। আবার শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না। শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না। তাহলে আমরা এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে, প্রত্যেক পূর্ণ সংখ্যাও অখণ্ড সংখ্যা, আবার প্রত্যেক অখণ্ড সংখ্যাও পূর্ণ সংখ্যা। শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না। কিন্তু এই নিয়ে বিতর্ক আছে। কোনো কোনো গণিতজ্ঞ শূন্যকে স্বাভাবিক সংখ্যা হিসেবে গণ্য করেছেন। যাই হোক, আমরা ছোটরা বিতর্কে যাব না, অর্থাৎ শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরব না। বেশ, ঠিক আছে।
তাহলে এবার বলো তো, শূন্য বাদে প্রত্যেকটি অঙ্ক দুবার ব্যবহার করে কি কি সংখ্যা গঠিত হয়েছে? প্রশ্ন হলো, শূন্য বাদে প্রত্যেকটি অঙ্ক দুবার ব্যবহার করে কি কি সংখ্যা গঠিত হয়েছে বা গঠন করা যায়? প্রশ্নটা তাহলে আমরা দেই। ঘ উমু, ঘ হলো উমু। শূন্য বাদে, প্রশ্নটা লিখে নাও, শূন্য বাদে শূন্য বাদে প্রত্যেকটি অঙ্ক দুবার ব্যবহার করে কি কি সংখ্যা গঠিত হবে বা গঠিত হয়? তাহলে প্রশ্নটা হলো, শূন্য বাদে প্রত্যেকটি অঙ্ক দুবার ব্যবহার করে কি কি সংখ্যা গঠিত হয়? একটা বলে দিই, যেমন 11। দেখো, দুটো এক, এক দুবার ব্যবহার হচ্ছে 11। শূন্য দিয়ে তো হবে না, শূন্য তো একটা অঙ্ক, শূন্য শূন্য, তো শূন্যে শূন্য শূন্য শূন্যই হলো, শূন্যের তো কোনো মান নেই, শুধু শূন্যের মান নেই, তাহলে শূন্য দিয়ে হবে না, এক দিয়ে হলো, এক এক। তেমনি কি হবে, এক দিয়ে হলো, দুই দিয়ে কি হবে, দুটো দুই, 22 হবে। বলো, কে বলবে? তিন দিয়ে কি হবে, দুটো তিন, 33। একইভাবে দুটো চার, 44, দুটো পাঁচ, 55, দুটো ছয়, 66, দুটো সাত, 77, দুটো আট, 88, দুটো নয়, 99। দেখো, প্রত্যেকটি অঙ্ক দুবার ব্যবহার করে কি কি সংখ্যা গঠিত হয়? 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99। বেশ, এটা বুঝতে পেরেছ? এখন পরবর্তী বিষয়, তোমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম কথার মানে কি বোঝার চেষ্টা করো। ক্ষুদ্রতম ও বৃহত্তম কথার মানে কি? এই চ, ক্ষুদ্রতম ও বৃহত্তম কথার মানে কি? লিখে নাও। ক্ষুদ্রতম হলো সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম হলো সবচেয়ে
ছোট এবং বৃহত্তম হলো সবচেয়ে বড়। বৃহত্তম হলো সবচেয়ে বড়। বুঝতেই পেরেছ? ক্ষুদ্রতম বলতে বোঝায় যা সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে ছোট তার থেকে ছোট হয় না। বৃহত্তম বলতে বোঝায় সবচেয়ে বড়, যার থেকে আর বড় হয় না। তাহলে এবার বলো তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? প্রশ্নটাও লিখে নাও। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? কে বলতে পারে? 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 3 অঙ্কের যেটা সব থেকে ছোট সংখ্যা। দেখো 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 99 পরে কি আসে? 100। 100 কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, তারপরে আমরা পেলাম 100 যেটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে এটাই 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বর্গীয় জ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? তো দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেমন বললে, তেমন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো তো দেখি, যেটা সব থেকে বড় 3 অঙ্কের মধ্যে। তারপরেই ধরো 4 অঙ্কের সংখ্যা শুরু হয়ে যাবে। 999। বাহ, লেখো 999। এই 999 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এরপরে আসবে 4 অঙ্কের সংখ্যা। তো এবার বলো দেখি তো ঝ। আচ্ছা, এই প্রশ্নটা দেখি তো কে বলতে পারো এর উত্তরটা। আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা যা শিখেছো এর মধ্যে কিন্তু উত্তরটা, আমি কিন্তু উত্তরটা বলেই দিয়েছি, যা শিখিয়েছি তার মধ্যে উত্তরটা আছে, বা যা বলেছি তার মধ্যে উত্তরটা আছে। দেখি প্রশ্নটা লেখো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে?
প্রশ্নটা ভালো করে বুঝে নাও। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে? চেষ্টা করো। প্রথমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তার সাথে 1 যোগ করে নাও। যোগ করে কত হবে? 9 আর 1 10, হাতে 1, 9 আর 1 10, হাতে 1, 9 আর 1 10। তাহলে বলো তো কয় অঙ্কের সংখ্যা হলো? 4 অঙ্কের। তাহলে এই 4 অঙ্কের এটি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে উত্তর হবে, আমি বলেছিলাম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে? উত্তর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। 1 2 3 4, 1-এর পরে 3টে শূন্য, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। কারণ এইটাই 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। তার আগে ছিল 999, সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা পেলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এইভাবে উত্তর লিখতে হয়। দেখো এই যে 1-এর পরে 3টে শূন্য, 4 অঙ্কের সংখ্যা এর থেকে আর ছোট নাই। তাহলে এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে ইংও পরের প্রশ্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? প্রশ্নটা ভালো করে বুঝে নাও। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা শিখেছ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাও তোমরা শিখেছ। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? বা যদি ঘুরিয়ে বলি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট? এটাও হতে পারে প্রশ্ন। একই প্রশ্ন আমরা আবার অন্যভাবেও বলতে পারি। এখানে দিয়েছি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়। আমি যদি ঘুরিয়ে বলি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট, একই হলো। প্রশ্নটা একই হলো, কিন্তু আমরা যখন বলবো বৃহত্তম সংখ্যা কত বড়, তাহলে বৃহত্তম সংখ্যাটা ক্ষুদ্রতম থেকে বড়ই হবে। কত বড় জানতে হবে। আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট, সেটাও আমাদেরকে জানতে হবে। তো যত ছোট আর যত বড় এই দুটো কিন্তু একই সংখ্যা হবে, মানে উত্তরটা একই হবে, কিন্তু একটা সংখ্যা অন্যটা থেকে বড়,
আবার ওই সংখ্যাটা অন্যটা থেকে ছোট। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট, বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়, এটা জানতে গেলে কি করতে হবে, কিভাবে জানবো? বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। ধরো তোমরা দুজন আছো, তোমার বয়স 10 বছর 1 মাস আর ওর বয়স 10 বছর। তাহলে তোমার থেকে ও কত বড় বা ও তোমার থেকে কত ছোট, এটা জানতে গেলে কি করতে হবে? দুজনের বয়সের বিয়োগফল, মানে বড় যে বড় তার থেকে যে ছোট তার বয়সটা বাদ দিতে হবে। তাহলে এখানেও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড়ই। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 2টো শূন্য। তাহলে কত বড় আমাদেরকে বিয়োগ করে জানতে হবে। 9 থেকে 0 বাদ গেলে 9, 9 থেকে 0 বাদ গেলে 9, এটা 8। তাহলে 899 বড়। উত্তর 899 বড়। যদি প্রশ্নটা এরকম থাকতো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছোট, তাহলেই তোমাকে একই করতে হতো, বিয়োগ করে লিখতে হতো 899 ছোট। যাক, এটা হয়ে গেল। তো বন্ধুরা এবার বলো তো ট প্রশ্ন লেখো। প্রশ্ন নাম্বার ট। 078 কত অঙ্কের সংখ্যা? 078 কত অঙ্কের সংখ্যা? বলো। কি লিখবো উত্তর বলো? 078 কত অঙ্কের সংখ্যা? কত অঙ্কের সংখ্যা বললে? 3 অঙ্কের? না না, 3 অঙ্কের সংখ্যা নয়, এটা 2 অঙ্কের সংখ্যা। দেখো, শূন্য বাদিকে থাকলে, কোনো সংখ্যার শূন্য বাদিকে থাকলে সেই শূন্যের মান ধরা হয় না, মান নেই। বাদিকে শূন্য থাকলে শূন্যের কোনো মান নেই। তাহলে আসলে এই যে 078 হলো আসলে 7 10 8 78। 78-এর বাদিকে শূন্য আছে, এই শূন্যের কোনো মান নেই, তার মানে 078 সমান 7 8 78। তাহলে কয় অঙ্কের সংখ্যা হলো? 2 অঙ্কের সংখ্যা। তাহলে এটা হলো 2 অঙ্কের সংখ্যা। একটা কথা মনে রাখবে, সব সংখ্যারই বাদিকে মনে মনে একটা শূন্য আছে। কি বললাম? সব সংখ্যারই বা যে কোনো সংখ্যারই বাদিকে মনে মনে একটা শূন্য আছে, এইটা ধরে নিতে পারো। আবার যদি কেউ বলো স্যার একটা কেন, আমি তো অনেক শূন্য ধরতে পারি বাদিকে, হ্যাঁ ধরতে পারো। যত শূন্যই ধরো না কেন কোনো সংখ্যার বাদিকে, সেই শূন্যগুলোর কোনো মান নেই, কিন্তু ডান দিকে শূন্য বসালে তার মান হবে, মান বেড়ে যাবে, সেটা তোমরা জানো। তো যেমন ধরো
0,065। এটা কয় অঙ্কের সংখ্যা হবে? এক্ষেত্রেও তাই, এই শূন্যের কোনো মান নেই, 65। তাহলে এটাও 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো সংখ্যার বাদিকেই মনে মনে এক বা একাধিক শূন্য আছে, সেই শূন্যের কোনো মান নেই। যেমন আর একটা বলি, যেমন ধরো 0,320। এখানে দেখো বাদিকে 0 আছে, এর মান নেই, কেটে দাও। কিন্তু ডান দিকের শূন্যর মান আছে, থাকবে। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা হলো? এটা হলো 3 অঙ্কের সংখ্যা। এই যে 1, 2, 3, 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 1, 2, 3। এই বাদিকের শূন্য আমরা ধরছি না, ধরবো না। তো এখানে যদি প্রশ্ন থাকে, ধরো ঠকানোর প্রশ্ন থাকতে পারে, যে তোমরা তো ঠকবে না, কিন্তু ঠকানোর প্রশ্ন থাকতে পারে। যেমন 0,40 ও 40 সমান কি? শূন্য 40 ও 40 সমান কি? হ্যাঁ, নিশ্চয়ই সমান। কেননা 0,40 মানেই হলো 40। বাদিকের শূন্যর তো মূল্য নাই, মান নেই, তাহলে সমান। উত্তর হলো সমান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আজ যা শিখলে তা বাড়িতে তোমরা অনুশীলন করবে, তাহলেই তোমরা আরো যত তোমরা অনুশীলন করবে তত তোমাদেরই ভালো। এই অঙ্কগুলো আবার বাড়িতে তোমরা একবার নিজেরা প্রশ্ন টুকে নিয়ে না দেখে করবে, আর এইগুলো ভালো করে পড়বে। আজকে যা যা শেখালাম এগুলো কিন্তু মূল্যবান, তোমাদের উপরের ক্লাসেও এগুলো লাগবে। তো বাড়িতে তোমরা চর্চা করবে, বাড়িতে অঙ্কের উপর একটু বেশি সময় দেবে, তাহলে দেখবে অঙ্ক সহজ হয়ে যাবে। তো আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।